প্রিয় শিক্ষার্থী, আমরা পরপর দুটি ক্লাস করেছি। আজকে আমার তৃতীয় ক্লাস। তার আগে বলিনি, আজকে আমার ক্লাস নেওয়ার কথা ছিল না। তোমাদের আসাদ স্যার অসুস্থ হয়ে যাওয়ায় আমাকে অনুরোধ করেছেন যেন ক্লাসটি করে নিই। এই কারণে অনুরোধ করেছেন, কারণ আমি শুধু তোমাদের শিক্ষক নই, আমি তোমাদের আসাদ স্যারেরও শিক্ষক। আজকে যে ক্লাসটি করব, মনে আছে তোমাদের নিঃসন্দেহে বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে কথা বলতে বলতে বাংলা কবিতা নিয়ে কথা বলেছে। বাংলা কবিতা, এবং এই যে বাংলা কবিতা নিয়ে আমরা কথা বলেছি, বাংলা কবিতা কি তা নিয়ে আমরা শুরুতেই সেই চর্যাপদ থেকে শুরু করে আমরা কোন পর্যন্ত এসেছিলাম? মধ্যযুগের সর্বশেষ অংশ পর্যন্ত এসেছিলাম, এবং আধুনিক যুগে একজন কবিকে পেয়েছিলাম যার নাম কি? ঈশ্বরচন্দ্র গুপ্ত। এবং ঈশ্বরচন্দ্র গুপ্তের পরেই আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার এই যে সাহিত্যের ক্লাসটিকে আর লম্বা করতে চাচ্ছি না। আমি কি বলেছিলাম? আমি এখন তোমাদের মূল ক্লাসে ঢুকবো, অর্থাৎ সিলেবাসে ঢুকবো। কিন্তু একটি কথাই থাকে, শেষ হয়েও হইল না শেষ। আসলে এই কথাটি একান্তভাবেই সত্য, শেষ হয়েও যেন শেষ হতে চায় না। আমরা যে বিষয়টি দেখছি সেই বিষয়টি নিয়ে কথা বলবো, এবং সর্বোপরি আমরা একটি বিষয় খেয়াল রাখব যে সাহিত্যের ক্ষেত্রে যে ধারাবাহিকতা রয়েছে সেই ধারাবাহিকতা আমাদের জীবনে রয়েছে কিনা। যদি সাহিত্যের ক্ষেত্রের ধারাবাহিকতাটি আমার জীবনে থাকে, তাহলে আমি বুঝব যে আমিও সাহিত্য পড়ে বা সেই সাহিত্যের পাঠে অংশগ্রহণ করে আমি নিজেও সার্থক হয়ে উঠছি। এইখানে বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি শব্দ লেখা আছে, এবং সেই শব্দগুলো পড়ার পরে নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো যে আমি আজকে তোমাদের কি পড়াবো। তার আগে বলি, ঘরে ফিরলে মা বলল, গাছের মগডাল থেকে একটি আম পেড়ে নিয়ে আয়। তুমি কি করলে? গাছের দিকে ছুটলে। তোমাকে কি করতে হবে? প্রথমত গাছের গোড়ায় ধরতে হবে, গোড়া থেকে তারপরে বেয়ে বেয়ে সেই গাছের মগডালে যেতে হবে, সেইখান থেকে আমটি পেড়ে আনতে হবে, তাই তো? অথবা তুমি কলেজ থেকে যখন বাসায় ফেরো তখন কি করো? ব্যাগ কি কাঁধে রেখেই তুমি খেতে বসো? অবশ্যই না। তুমি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে তুমি তোমার পরবর্তী কাজটিতে, অর্থাৎ তুমি খাবারে বসো, বা মাকে বলো যে মা খাবার দাও, আমি এখন তৈরি। ঠিক তেমনিভাবে আমরা যখন একটি সাহিত্য আলোচনা করব, ওই সাহিত্যের পূর্বের যদি কোনো অংশ থাকে সেটি আমাদের জানা দরকার। যাই হোক, তার আগে আমি ধারাবাহিকভাবেই তোমাদের প্রথম যে কবিতাটি রয়েছে মাইকেল মধুসূদন দত্তের, সেই মাইকেল মধুসূদন দত্তের কবিতা সম্পর্কে কথা বলতে চেষ্টা করব। মাইকেল মধুসূদন দত্ত শব্দের সামনে, নামের সামনে একটি শব্দ রয়েছে, মাইকেল। আমরা এই বিষয় নিয়েও কথা বলবো না, কারণটা কি? এই বিষয় নিয়ে তোমরা অনেকে জানো। কিরকম জানো? যে এই মাইকেল তিনি কিভাবে হয়েছিল সেই বিষয়টি তোমাদের একেবারেই না জানার নয়, কিন্তু সেইখানেও কিছু কথা থেকে যায়। মধুসূদন দত্তের একটি আকাঙ্ক্ষা ছিল, সেটি কেমন আকাঙ্ক্ষা বলবো? সেটি ভয়াবহ আকাঙ্ক্ষা ছিল। উচ্চভিলাষী ছিলেন তিনি ইংরেজি সাহিত্যকে তার পূজ্য মনে করতেন। তিনি বাংলাকে শুরুতেই কতটুকু গ্রহণ করেছেন সেটি বলাই বাহুল্য। তিনি বাংলাকে তেমনভাবে বোধহয় গ্রহণ করতে পারেননি। তিনি ইংরেজি সাহিত্যের প্রতি এতটা অনুরক্ত হয়ে তিনি যশোরের সাগরদাড়ি থেকে কলকাতায় চলে আসেন, এবং সেইখানে তার একজন মহান ব্যক্তিত্বের সাথে পরিচয় হয়, যিনি ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা ছিলেন।
এইখানে তোমাদের একটি প্রশ্ন থেকে যাচ্ছে, এই ইয়ং বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমি আজকে এই নামটি বলবোই না, শুধু এইটুকুই বলবো, তোমরা কমেন্টসে লিখতে চেষ্টা করবে। তিনি ইয়ং বেঙ্গলের সাথে যুক্ত হন এবং তিনি অসম্ভব স্টাইলিস্ট একজন মানুষ ছিলেন। তিনি ইংরেজদেরকে অনুকরণ করতেন এবং ইংরেজি সাহিত্যকে ভালোবাসতেন। আসলে ইংরেজি সাহিত্যকে ভালোবাসা কিন্তু দোষের কিছু না। আমি বাংলায় পড়ি দেখে, বাংলাদেশে বাস করি দেখে যে আমাকে শুধু বাংলা সাহিত্যই পড়তে হবে, বাংলা সাহিত্যকেই ভালোবাসতে হবে, এটি ঠিক নয়। তিনি ইংরেজি সাহিত্যকে ভালোবাসছেন, ভালোবেসে তিনি বিদেশে গিয়েছেন, ফ্রান্সে গিয়েছেন, ইউরোপের প্রায় প্রতিটি দেশে ভ্রমণ করেছেন। করার পরে তার সাহিত্য জ্ঞান কি হলো? বেড়ে গেল। তিনি সেটাকে প্রয়োগ করতে শুরু করলেন তার কবিতায়। তিনি লিখলেনও একটি ইংরেজি কাব্যগ্রন্থ, দ্য ক্যাপটিভ লেডি। লিখার পরে দেখা গেল কাব্যের মান যতটুকু ভালো, যারা পাঠক তারা তার স্বীকৃতি দিতে ততটাই নারাজ। লক্ষ্য করে দেখো মানুষের কষ্টটা কোন জায়গায় হয়। অর্থাৎ প্রতিটি মানুষেরই জীবনে একটি বিষয় থাকে, একটি ধাপ থাকে, যে ধাপটিতে তিনি এসে থমকে যান এবং তার পরবর্তীতে হয় তিনি ডেস্ট্রয় হয়ে যান অথবা তিনি একেবারেই জেগে ওঠেন। মাইকেল মধুসূদন দত্ত যেন ঠিক সেই কাজটি করেছেন, একেবারেই জ্বলে উঠেছেন। নিবু নিবু আগুনের মধ্যে যদি তুমি ঘি ঢেলে দাও, সে দাউ দাউ করে জ্বলে উঠবে। তার ভিতরে যেন সেই আগুনটা ছিল, সে দাউ দাউ করে জ্বলে উঠল। এবং আমরা কি দেখতে পাই তার সেই জায়গাটিতে? সেই জায়গাটিতে দেখতে পাই তিনি বাংলা সাহিত্যকে গ্রহণ করে নিয়েছেন। আমরা তার একটি সনেটে কিন্তু তার প্রমাণ পাই, যদিও বাংলা সাহিত্যে তার সর্বশেষ অংশ হচ্ছে সনেট, সনেট বা চতুর্দশপদী কবিতা। সনেটের মধ্যে তিনি বলেছেন তার বঙ্গভাষা কবিতায়, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবই অবদামি অবহেলা করি, পরদন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, অনিদ্রা অনাহারে সপিকায় মন, মজিনু বিফলে তপে অবরেণ্যে বরি, কেলিনু শৈবালে ভুলি কমলে কানন। এই যে সে কাকে আঁকড়ে ধরেছিল? শৈবালকে আঁকড়ে ধরেছিল, পদ্মের বাগানকে ছেড়ে। স্বপ্নে তব কুল লক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনীর রাজি, এ ভিখিরি দশা কেন তোরি আজি? যারে ফিরে অজ্ঞানে তুই, যারে ফিরে ঘরে, পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপক্ষণী পুণ্যমণি জালে। এই যে তিনি মাতৃভাষায় ফিরে এসেছেন এবং মাতৃভাষায় ফিরে এসে তিনি যে কাজটি করেছেন, প্রথম সাহিত্যের মধ্যে বিদ্রোহের চিহ্ন এঁকে দেন। তিনি অমিত্রাক্ষর ছন্দকে বাংলা সাহিত্যের মধ্যে প্রথম প্রবেশ করান। অমিত্রাক্ষর ছন্দ না আসলে হয়তোবা বাংলা সাহিত্যের এত দ্রুত পরিবর্তন হতো না। হয়তো ৮-৬-এর বেরিয়ারই আমরা পড়ে থাকতাম, সে আবদ্ধ হয়ে থাকতাম। এখন ৮-৬-এর আবদ্ধতাটা কি? এটি পয়ারের ছন্দ, ৮-৬ মাত্রায়, ১৪ মাত্রায় তার গমন, এবং প্রতি চরণে ১৪ মাত্রা থাকবে, কিন্তু কথা হচ্ছে প্রতি ২ চরণ পরে তার বাক্যটি, কথাটি শেষ হতে হবে। তাহলে এই ৩২ মাত্রার মধ্যে মনের কথাগুলো শেষ করা আসলেই বোধহয় একটু দুরূহ। তার জন্য মাইকেল মধুসূদন দত্ত সেখানে আনয়ন করেন অমিত্রাক্ষর ছন্দ।
তাহলে এই যে অমিত্রাক্ষর ছন্দটি নিয়ে আসলেন, এই অমিত্রাক্ষর কি? তার আগে শব্দটি অটা বাদ দিয়ে দাও, তাহলে কি আসছে? মিত্রাক্ষর। মিত্র মানে কি? এখন আরো ছোট করো, মিত্র যোগ অক্ষর, তাহলে কি আসলো? এই যে মিত্র মানে বন্ধু, আর অক্ষর সেই বন্ধুসুলভ অক্ষর। বন্ধুসুলভ অক্ষরটা কি জিনিস? যেমন যে শব্দটির সাথে আরেকটি মিল, শ্রাবণ, প্লাবন, লক্ষ্য করে শ্রাবণের সাথে প্লাবনের মিল আছে। ঠিক মহাভারতের কথা অমৃত সমান মান, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান, দেখো মানে বানে মিল রয়েছে। এটি হচ্ছে মিত্রাক্ষর, এবং এই মিত্রাক্ষর ছন্দে লেখা হয়েছে কি? পূর্ববর্তী সকল সাহিত্য। মাইকেল মধুসূদন দত্ত প্রথম এসে অমিত্রাক্ষরের স্বাক্ষর দেন, এবং এই যে মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষরের সাক্ষ্য দিয়েছেন, সেটাও তো কবিতায়। হ্যাঁ, সেখানে ছন্দটির ব্যাঘাত ঘটেছে, সেখানে প্রবাহমানতা এসেছে, জ্যোতিচিহ্ন পড়েছে বাক্যের যে কোনো জায়গায়, দাঁড়িয়ে পড়েছে বাক্যের মাঝখানে, চরণের মাঝখানে। বাক্য শেষ হয়েছে 2 লাইন, 3 লাইন, 4 লাইন, 5 লাইন, 7 লাইন, 10 লাইন পরে গিয়ে দাড়িটা পড়েছে। তাতে কি হলো? তাতে এই যে বক্তব্যের যে আগে এটা বন্ধনটা ছিল, সেই বক্তব্যের বন্ধনটা এখানে আর নেই, এখান থেকে বের হয়ে গিয়েছে। যাক, সেখানে আমরা পরে আসছি। আমরা যে বিষয়টি নিয়ে শুরু করেছিলাম, গাছে ওঠা, আরেকটি বিষয় বলি তোমাদের। এইখানে বিভীষণের প্রতি মেঘনাদ পাঠ্য রয়েছে। এটি ষষ্ঠ স্বর্গ থেকে, ষষ্ঠ স্বর্গের অংশ। এটা মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদে বধে কাব্যটি 9টি স্বর্গে লেখা। এটি ষষ্ঠ স্বর্গের বধ নামে অংশটুকু থেকে এইটি নেয়া। এখন এই যে বললাম যে গাছে চড়তে গেলে তোমার গোড়া থেকেই গাছে উঠতে হবে, তুমি লাফ দিয়ে কখনো এই গাছে উঠতে পারবে না, অথবা বিমান দিয়ে গিয়ে উপর থেকে তুমি গাছের মধ্যে পড়তে পারবে না, তাহলে তোমার মৃত্যু ঝুঁকি থাকবে। কিন্তু এখানে তো মৃত্যু ঝুঁকি না, এখানে আমার বোঝার ঝুঁকি। তাহলে বুঝতে গেলে প্রথমত জানতে হবে এই বিভীষণকে, মেঘনাদকে, এইখানে যুদ্ধের কথা বলা হয়েছে, কেন যুদ্ধ হয়েছে। এবার তোমরা একটু ডান পাশে তাকাও, রামায়ণ। আমি মধ্যযুগের যখন অনুবাদ সাহিত্যের কথা বলেছিলাম, তখন রামায়ণ এসেছিল। রামায়ণ, মহাভারত, ভাগবত অনুবাদ কাব্যের অংশ, মনে আছে? নিঃসন্দেহে মনে থাকার কথা। সেই রামায়ণকে অবলম্বন করে মাইকেল মধুসূদন দত্ত লিখেছেন মেঘনাদ বধে কাব্য। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত কিন্তু মেঘনাদ বধ কাব্যে গোটা রামায়ণকে নেননি। তিনি মেঘনাদকে আশ্রয় করে যেখান থেকে নেয়ার কথা সেখান থেকেই তিনি নিয়েছেন। এবং আমরা রাবণের জীবনে দেখি, এই ইয়ের মধ্যে স্বর্গমর্ত্য দেখি, স্বর্গ নরকে দেখি, যুদ্ধ দেখি, এবং গোটাটাই বীর রসে পরিপূর্ণ। তার সাথে আরেকটি রয়েছে, শৃঙ্গার রস রয়েছে, সেখানে করুণ রস রয়েছে। যেহেতু মৃত্যু আছে, করুণ রস তো থাকবেই। তাহলে এই যে বিভিন্ন রসগুলো যুক্ত হয়েছে, তার মধ্যে বীর রসের প্রাধান্য ছিল বলেই বিভীষণের প্রতি মেঘনাদ, যে কাব্য, যে গ্রন্থ থেকে নেওয়া হয়েছে মেঘনাদ বধ, সেটি বাংলা সাহিত্যের আমার মতে একমাত্র সার্থক মহাকাব্য, এটি আমি মনে করি। আরো অনেকগুলো মহাকাব্য রয়েছে, যে মহাকাব্যগুলোর মধ্যে মহাকাব্যের যতটুকু বৈশিষ্ট্য রয়েছে, সবগুলো বৈশিষ্ট্য যদি খুঁজে খুঁজে দেখা যায়, তাহলে অনেক ক্ষেত্রেই বিভ্রান্ত হতে হয়। কিন্তু এই কাব্যগ্রন্থটিতে,
এই মহাকাব্যটিতে আমরা তার প্রতিটি বৈশিষ্ট্যকেই পাই। যদিও একদিকে বীর রসের প্রাধান্য রয়েছে, শেষে গিয়ে করুণ রসেরও প্রাধান্য পেয়েছে। এই জায়গাটি একটু সমস্যা থাকলে থাকতেও পারে। আসলে এই বিষয়টি তোমাদের বোঝার খুব বেশি একটি প্রয়োজন নেই। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের অংশে আসি। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে এসেছেন এবং জয় করেছেন। তিনি এসেই দেখলেন কি বাংলা নাটকটা এতটাই দুর্বল যে এটির দাঁড়িয়ে থাকার ক্ষমতা নেই। তিনি এসেই নাটক লিখলেন। বুড়ো শালিকের ঘাড়েরও একই কি বলে সভ্যতা, দুটি প্রহসন, এবং প্রহসন দুটি বহুল প্রচলিত, বহুবার মঞ্চস্থ হয়েছে, হাজার হাজার বার। সেই নাটক থেকে বেরিয়ে এসে তিনি সর্বপ্রথম সার্থক নাটকে লিখেন এবং তিনি সর্বপ্রথম ট্র্যাজেডি লেখেন। সেই ধারাবাহিকতায় তিনি 1861 সালে এক অমর সাহিত্য লিখেন যার নাম মেঘনাদ বধ কাব্য। এই মাইকেল মধুসূদন দত্তের প্রতি আমাদের একটি ভীতি রয়েছে, কারণ তার সাহিত্যেও অনেকটাই সংস্কৃত শব্দে পরিপূর্ণ। কিন্তু আমরা যদি সেই রসটি আচ্ছাদন করতে পারি, সেই রসটিকে আমরা যদি গ্রহণ করতে পারি, তাহলে বুঝতে পারবো যে তোমরা যতটুকুই পড়বে বিভীষণের প্রতি মেঘনাদ কিংবা মেঘনাদবধ কাব্য যদি কোনোদিন পড়ো, তাহলে বুঝতে পারবে যে সেই রসটি অনেক বেশি। তোমরা নদীতে বা পুকুরে যদি স্নান করতে যাও, সেখানে যদি একটি ঘটি লোটা নিয়ে যাও, সেটি তুলে তুলে স্নান করো, তাহলে কি ভালো লাগবে? না সেখানে গিয়ে অবগাহিত হতে হবে, অর্থাৎ ডুব দিতে হবে। যদি ডুব দাও তাহলেই ভালো লাগবে। তাহলে সেখানে ডুব দেওয়ার মতো কি থাকার দরকার? প্রথমত আমার মানসিকতা থাকার দরকার। আর মানসিকতা থাকবে কি করে? শুরুতেই তো আমি একটি ফাপড়ের মধ্যে আছি। সেই ফাপড়টা কি? হঠাৎ করে কোনো কথা নাই, বার্তা নাই, একজন আরেকজনকে দোষারোপ করছে, কিন্তু ঘটনাটা কি ঘটেছে সেই বিষয়টি আমার জানা দরকার। এখানে কে বা বিভীষণ, কে বা মেঘনাদ, সেটিও আমার জানা দরকার। তাহলে একটু তাকিয়ে দেখি, এখানে কয়েকটি নাম দেয়া আছে। রামায়ণে কিছু চরিত্রের কথা এখানে বলা হয়েছে। দশরথ, যিনি অযোধ্যার রাজা ছিলেন। এই দশরথ, তার পূর্বপুরুষদের বর্ণনা আমরা যদি উইকিপিডিয়াতে যাই, সেখানে পেয়ে যাব। তার বাবার নাম, তার বাবার নাম, তার বাবার নাম সব পাবো। আমরা সেখানে যাচ্ছি না, আমরা শুধু দশরথ দিয়ে শুরু করব। বলা হয় দশরথের 390 জন স্ত্রী ছিলেন, 390 জন, কিন্তু তিনি ছিলেন কিন্তু নিঃসন্তান। একটি পালক মেয়ে ছিল, পালক মেয়েকে এক ঋষির কাছে বিয়ে দেন। সেই ঋষি একটি যজ্ঞ করে, যজ্ঞ, অগ্নিযজ্ঞ করার পরে সে অগ্নিযজ্ঞের মাধ্যম থেকে যে প্রসাদ হিসেবে পায়েসটি পাওয়া যায়, সেই পায়েসটি এনে দেয়া হয় তার দুই স্ত্রী কৌশল্যা এবং কৈকেয়ীকে। কৌশল্যা এবং কৈকেয়ী কি করলো? সেখান থেকে মিষ্টান্ন গ্রহণ করে বাকি অংশ এইখান থেকে কিছু দিয়ে দিল এবং এইখান থেকে কিছু দিয়ে দিল, যার জন্য কৌশল্যার গর্ভ থেকে জন্ম নিল রাম, কৈকেয়ীর গর্ভ থেকে জন্ম নিল ভরত, এবং সুমিত্রার গর্ভ থেকে এই যে অল্প করে প্রসাদ পেয়েছে, সেই দুই অংশ থেকে পেয়েছে বিধায় তার যমজ দুটি সন্তান হয়, লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। খেয়াল করে দেখো, সাহিত্যের মধ্যে এই রসটি, এই ধারাবাহিকতাটি আছে। এখন তোমার মনে হতে পারে এই যে ঘটনাটি ঘটল, এটি হয়তো মিথ্যাচার, কিন্তু আমরা তো
ধর্মীয় কোনো সাহিত্যকে মিথ্যাচার বলতে পারবো না। এটির মধ্যে হয়তো সত্যতা আছে, হয়তো কেন, আমি বলবো সত্যই। কারণ ধর্মকে অস্বীকার করার অধিকার নেই, যদিও সাহিত্যকে সমালোচনা করার অধিকার আমার রয়েছে। এই জন্য আমি বলতে পেরেছি এটি উপন্যাসটি সার্থক, এই গল্পটি সার্থক, এই কবিতাটি সার্থক, এটি আমি বলতে পারবো। যাই হোক, কৌশল্যার গর্ভ থেকে রাম জন্ম নিলেন, কৈকেয়ীর গর্ভ থেকে ভরত জন্ম নিল, আর লক্ষ্মণ এবং শত্রুঘ্ন জন্ম দিল সুমিত্রার গর্ভ থেকে। লক্ষ্মণ আবার রামের খুব ভক্ত ছিল, বড় ভাইয়ের খুব ভক্ত ছিল। মজার যে কাহিনীটি, রাম ধীরে ধীরে বড় হয়ে উঠল, সবাই বড় হয়ে উঠল ধীরে ধীরে। রাম সবার বড়, সুতরাং রাজা দশরথের সিংহাসনের অধিকারী কে? রাম। কিন্তু বিধি যদি বাম হয় তাহলে অনেক কিছুই সম্ভব হয়। যে বিধি বাম ছিল, দশরথ অসুস্থ হয় এবং দশরথকে সেবা করে হচ্ছে কৈকেয়ী। তার এই স্ত্রী সেবা করার সময় দশরথ তার সেবায় তুষ্ট হয়ে দশরথ বলেছিল, তুমি আমার কাছে বর চাও। বর মানে আশীর্বাদ, বর মানে তুমি আমার কাছে কিছু চাও। আমরা আমার ছেলেকে তোমাদের বাবা মা বলে, এই তুমি আমার কাছে আজকে কিছু চাও, তোমাকে আমি যা চাইবে তাই দেব। ঠিক তেমনই কথা আর কি, বর চাইতে বলল। কৈকেয়ী বলল যে কেন, তুমি আমার স্বামী, এটি তো আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তোমাকে ভালো করে তোলার। কিন্তু না, রাজা বলে যে তুমি আমার কাছে চাও। তখন রাজা বলে, রাজার কথায় তিনি বলছেন, হ্যাঁ ঠিক আছে, যদি কখনো সময় আসে তখন আমি চেয়ে নেব। বড় বিষয় হচ্ছে, এবার দশরথ রাজ্য থেকে তার পাট চুকাবেন, তিনি তার সন্তানদের থেকে কাউকে রাজা করবেন। তাহলে সকল দিকে ছড়িয়ে গেল রাজা হবে কে? রাম। আর রাম রাজত্ব মানেই তো সবার কাঙ্ক্ষিত একটি বিষয়, রামকে প্রায় দেবতা তুল্য বলে গণ্য করা হয়, দেবতা বলে গণ্য করা হয়। এখন এই রাম যখন বসবে সিংহাসনে, বাবার সিংহাসনে, তখন কৈকেয়ীর যে কাজের মেয়ে ছিল, দাসী ছিল, এখানে তোমাদের একটি প্রশ্ন দিয়ে যাচ্ছি, এই দাসীর নামটি কি? দাসী তাকে কি করলো? প্ররোচনা দিল যে তুমি খুশিতে পায়রার মতো বাকবাকুম করছো, এদিকে তোমার ছেলে সারা জীবনে কোনোদিন ইয়েতে বসতে পারবে না, সিংহাসনে বসতে পারবে না, তাকে তুমি দেখেছ? তাকে এইভাবে, সে কিন্তু প্রথমত রাজি হয়নি, সেও কিন্তু রামের কথাই বলছিল, কিন্তু তাকে ছেলের কথা বলতে বলতে এক সময় তার মাথায় সেটিকে ঢুকিয়ে দিল। রাজ্য অভিষেকের সময় হলো, কিন্তু কৈকেয়ী তার স্বামীকে ডেকে পাঠালেন। আসলো, আসার পরে তার বর চাইল। কি বর চাইল? ভয়াবহ দুটি বর চাইল। এক হচ্ছে রামকে 14 বৎসরের জন্য বনবাস দিতে হবে, দ্বিতীয়ত ভরতকে সিংহাসনে বসাতে হবে। রাজা অনেক চেষ্টা করলো, রাজা চেষ্টা করার পরেও সেই বিষয় থেকে তাকে কি করতে পারল না, কোনোভাবেই সরাতে পারল না। সরাতে না পারার পরও রাজার কিন্তু মুখের কথা ব্যর্থ হয়ে যায়নি। রাম যখন শুনতে পেরেছে, রাম এসছে, বাবাকে বলছে যে না, তুমি যা বলেছ তাই হবে, আমি 14 বৎসরের জন্য বনবাসে চলে যাচ্ছি, আর ভরত হবে সিংহাসনে অধিষ্ঠ। যদিও ভরত কৌশলে দাদার খড়ম জোড়া কোথায় রাখলো? সিংহাসনে রেখে সে 14 বৎসর কি করলো? রাজ্যপাঠ চালিয়ে গেল। আর রাম গেল তার স্ত্রী সীতাকে নিয়ে বনে। এইখানে অধ্যাপক পল্লব সেনগুপ্ত, আমার বড় ভাইয়ের একটি
চমৎকার ছড়া আছে। রাম সীতা বনবাসে 14 বছরে কেটে আসে, লক্ষণে রয় বনে, উর্মিলা রয় ভবনে, তবু সীতার প্রাধান্য রামায়ণে। চমৎকার একটি কথা। লক্ষণের স্ত্রী তো তার সাথে যায়নি, রামের স্ত্রী গিয়েছে সাথে। তাহলে সে তো স্বামীর সাথেই ছিল, কিন্তু লক্ষণের স্ত্রী সে কিন্তু রয়ে গিয়েছিল কোথায়? সেই রাজ্যে। সুতরাং সে তো স্বামী হারা একজনের মানুষ, যদিও স্বামী অনেকে দূরে বেঁচে আছেন। যাই হোক, সেই বিষয় দিয়ে দেখি রামের সাথে সীতাও বলল আমি যাব, এবং সাথে গেল কে? লক্ষণ। তাহলে কে কে গেল? রাম, সীতা আর লক্ষণ। এই তিনজন তারা বনে গেল। সেই বনে যাওয়ার পরে তারা একটি জঙ্গলে গেল। কোন জঙ্গলে গেল তারা? পঞ্চবটিতে গেল। পঞ্চবটি বনে গিয়ে সেখানে তারা একটি আবাস তৈরি করলো লতা পাতা দিয়ে ঘেরে। সেখানে হঠাৎ করে একদিন শূর্পণখা নামে একজন আসে। সেই শূর্পণখা কে? সে ছিল রাবণের ছোট বোন, বিভীষণের পিসি অর্থাৎ ফুপি, এবং মেঘনাদেরও বিভীষণেরও বোন আর মেঘনাদের পিসি। তাহলে এই যে মেঘনাদের পিসি ওইখানে গেল, যার পরে রাম এবং লক্ষণ দুজনকে দেখার পরেই একেবারে তার চোখ যেন ছানা বড়ায়। এত সুদর্শন পুরুষ তো সে কখনো দেখে না, সে তো নিজেও রাক্ষসী। রামকে প্রেম নিবেদন করেছিল। আমরা দেখতে পাই রাম তখন মাথা নিচু করে থাকে, তখন শূর্পণখা মনে করেছিল রাম বোধহয় ইশারা করছে লক্ষণকে। সে লক্ষণের কাছে যায়। লক্ষণের কাছে যাওয়ার পরও, প্রেম নিবেদন করার পরও যখন লক্ষণ তাকে পাত্তা দেয় না, হঠাৎ করে চোখে পড়ল সেই কুটিরে সীতা দেবীকে। আর সীতাকে যখনই তার চোখে পড়ে তখন মনে বুঝেই নিল যে এই মেয়ের জন্য এরা দুজন আমার কথায় রাজি হচ্ছে না। তার জন্য সে তার রাক্ষস রূপ নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের দিকে। লক্ষণ কি করল? বাণ ছুড়ল, এবং তাতে নাক এবং কান ছিদ্র হয়ে গেল, নাসিকা কর্ণ ছেদন হলো, পড়ে গেল, ছেদ হয়ে গেল। এখন এই যে নাসিকা কর্ণ ছেদন হলো, সেটি কে? সে যে মহারাজার বোন। রাজা কি সেটি এমনিতেই মেনে নেবে? মেনে নেবে না। যদি তোমাদের ক্লাসটি আজকে একটু বেশি সময় নেব, একটু ধৈর্য ধরো, আমি হয়তো আর 5-7 মিনিটের মধ্যে শেষ করে নেব। তাহলে নাক কান ছিদ্র অবস্থায়, রক্তাক্ত অবস্থায় সে গেল তার দাদার কাছে। দাদার কাছে গিয়ে বলল যে দাদা দেখো আমার কি সর্বনাশ করেছে সেই বনবাসী লক্ষণ। দাদা তখন তার একজনকে নিয়ে সে আসে ওইখানে। কোথায়? পঞ্চবটি বনে। এখানে এসে তার সহচরী যে ছিল তাকে মায়ামৃগ করে দিয়ে, সোনার হরিণ বানিয়ে দিয়ে সেই চতুর্দিকে ঘুরতে দেয়। সে কুটিরের চতুর্দিকে ঘুরতে থাকে সীতাকে আকৃষ্ট করার জন্য। সীতা হঠাৎ করে দেখেই বলতে থাকে আমার সোনার হরিণ চাই। তোর কি দরকার ছিল এই সোনার হরিণের? যাই হোক, সোনার হরিণ চাই। রামকে বলল এনে দিতে। রাম সোনার হরিণের পিছনে গেল, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই যখন অদৃশ্য হয়ে গেল, তখন রামের কণ্ঠকে নকল করে সেই মায়ামৃগটি ডাকতে শুরু করলো, ভাই লক্ষণ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করতে শুরু করলো। তখন সীতা বেকুল হয়ে উঠল, কিন্তু লক্ষণ তো জানে যে তার ভাইকে, দাদাকে কেউ পরাজয় করাতে পারবে না, কারো কাছে সে পরাজিত হবে না। কিন্তু স্ত্রীর মন মানতে চায় না, যে কোনোভাবে হোক
শেষ পর্যন্ত লক্ষ্মণকে পাঠিয়ে দেয়। কিন্তু লক্ষ্মণ যাবার বেলায় তার তীর দিয়ে একটি লক্ষ্মণ রেখা টেনে দেয়। আমরা কিন্তু এখনো বলি যে লক্ষ্মণ রেখা পার হও না। লক্ষ্মণ রেখার ভিতরে কারোরই প্রবেশ করার অধিকার নেই, যদি যায় তাহলে সে জ্বলে যাবে। তখন রাবণ ঋষির ছদ্মবেশী রূপ ধারণ করে সে ভিক্ষা চাইতে যায়, কিন্তু সীতা সেই দাগের ভিতর থেকে তাকে যখন ভিক্ষা দিতে চায় তখন সে নেয় না, তখন সে অভিশাপ দেয়। আর তখন অভিশাপ দিলে সে ওই লক্ষ্মণের রেখা পার হয়ে বাইরে আসে এবং রাম তাকে কি করে, ধরে নিয়ে যায়। যাবার সময় একটি পাখি তাদেরকে অনেক বাঁচাতে চেষ্টা করেছিল। জটায়ুর একটি পাখা কেটে দেয়, জটায়ুর কাছে জানতে পারে এবং সীতা যাবার সময় তার শরীরে গহনাগুলো ছিটিয়ে ছিটিয়ে যায়, তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটি বোঝানোর জন্য। যাই হোক, এই অংশটুকুকে একেবারেই আমি শেষ করে দিলাম। আমরা দেখতে পাই তারপরে সীতাকে উদ্ধার করতে হবে। সীতাকে উদ্ধার করার জন্য রাম তার বানর বাহিনীকে নিল এবং কার সাথে যুদ্ধ করবে? রাবণের সাথে। কার সাথে যুদ্ধ করবে? মেঘনাদের সাথে, যে কিনা মেঘের আড়াল থেকে যুদ্ধ করতে পারে, যে কিনা স্বর্গের রাজা ইন্দ্রকেও পরাজিত করেছে, তার জন্য সে ইন্দ্রজিৎ, তার সাথে যুদ্ধ করবে। সুতরাং প্রস্তুতি ছোট হলে তো চলবে না। সেই প্রস্তুতির এক অংশে এসে যোগ দিল বিভীষণ। কারণ কি? বিভীষণ রাবণের এই যে সীতাকে হরণ করা, এটিকে সহ্য করে নিতে পারেনি। সে মনে করেছে এটি অপরাধ। সুতরাং সে অপরাধ থেকে বাঁচার জন্য সে নিজে কি করলো? নিজের ঘর বাড়ি ছেড়ে রামের কাছে আশ্রিত হলো। তার জন্যই কিন্তু, তার মাধ্যমে বিভীষণের জন্যই কিন্তু মৃত্যু হলো মেঘনাদের, বিভীষণের জন্যই মৃত্যু হলো কার? রাবণের। তার জন্যই বলা হয় ঘরের শত্রু বিভীষণ, যদিও বিভীষণ একসময় রাজা হয়েছিল সেই লঙ্কার, অর্থাৎ বর্তমান যেটি শ্রীলঙ্কা। তাহলে আমরা কাহিনীটি শুনলাম, আসি এই মেঘনাদবধ কাব্যে। মেঘনাদবধ কাব্যে এসে আমরা শুরু অংশেই দেখব যে বীরবাহু রাবণের সন্তান, তার মৃত্যু হয়েছে। তার মৃত্যু নিয়ে কান্নাকাটি হচ্ছে। সেই কান্নাকাটির এক পর্যায়ে মায়ে এসে দোষারোপ করলো যে তোমার জন্যই আজকে আমার সন্তানের এই অবস্থা। এই সময় বিভীষণ মেঘনাদ সে আমোদ প্রমোদে লিপ্ত হয়েছিল, আর রাবণ নিজে যুদ্ধাবেশ ধারণ করে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। একজন গিয়ে মেঘনাদকে জানায় যে তোমার বাবা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তখন মেঘনাদ চিন্তা করে, সত্যিই তো এই যুদ্ধের সময় আমি কিনা আমোদ প্রমোদে লিপ্ত হয়ে আছি, এটি তো ঠিক হয়নি, আমি যুদ্ধে যাব। বাবার কাছে যায়, বাবাকে বলে, বাবা বলছে যে অনেক বড় বড় বীররা সেখানে মৃত্যুবরণ করেছে, তুমি যাওয়ার আগে নিকুম্ভিলা যজ্ঞটি করে যাবে। আর নিকুম্ভিলা যজ্ঞ এমনই একটি যজ্ঞ, ব্রহ্মার যজ্ঞ, যে যজ্ঞটি করে যাওয়ার পরে তাকে মারতে পারে এমন শক্তি আর কারো থাকে না। আমরা জানি যে ব্রহ্মাস্ত্র কারোর থাকে না। সেই যজ্ঞ করে তারপর তাকে যুদ্ধে যাওয়ার জন্য বাবা বললেন, বাবা রাবণ বললেন। ঠিক সেই অনুযায়ী সে কি করবে? অগ্নি উপাসনা করবে, নিকুম্ভিলা যজ্ঞ করবে, নিকুম্ভিলা যজ্ঞাকারে যজ্ঞ করবে। যজ্ঞ করার, যদি যজ্ঞ শেষ হয়ে যায়, রাম এবং লক্ষ্মণ জানে, কার কাছ থেকে জানতে পেরেছে?
বিভীষণের কাছ থেকে জানতে পেরেছে যে যদি সেই যজ্ঞ হয়ে যায় তাহলে তাকে হত্যা করার মতো কেউ আর থাকছে না, সুতরাং যে কোনোভাবে হোক যজ্ঞের মাঝখানেই তাকে হত্যা করতে হবে। বোঝা গেল? আমরা ঠিক এই জায়গাটিতে শেষ করছি আগামী দিনের জন্য, যে যজ্ঞাগারেই তাকে মারতে হবে এবং নিকুম্ভিলা যজ্ঞ করার জন্য প্রস্তুত হয়েছে কে? মেঘনাদ। এই হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের পটভূমি। অর্থাৎ বিভীষণের প্রতি মেঘনাদ যদি আমরা বলি, সেই ঘটনার পূর্বপর ঘটনা, পরের ঘটনা, পূর্বের ঘটনা, পরের ঘটনা আমরা তারপরে জেনে নেব এবং ক্লাসটি যেদিন শেষ করব সেদিন পরের ঘটনাগুলো আমি বলতে চেষ্টা করব। এই ক্লাসটি করতে আমার হয়তো আরও মিনিমাম দুটি ক্লাস লাগবে। দুটি ক্লাসের পরে তৃতীয় ক্লাসে এসে আমি এই ক্লাসটির সমন্বয় করব। এখন এই ক্লাসটি করার আগে আগামী ক্লাসে হয়তোবা তোমাদের এই যে অমিত্রাক্ষর ছন্দের কথা বললাম, এই বিষয়টি তোমাদের মাথায় থাকবে এবং এই বিষয়টিকে খানিকটা করে তোমাদের টাচ দিতে চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং আমার মনে হয় যে যদি ঘরে থাকতে পারো তাহলেই সুস্থ থাকতে পারবে, যদি ঘরে থাকতে পারো তাহলেই পরিবারটি রক্ষা পাবে, যদি পরিবার রক্ষা পায় তাহলেই সমাজ এবং দেশ রক্ষা পাবে। আমরা সবাই সচেতন, আমরা সচেতন থাকব, সরকারের নির্দেশাবলী মানব এবং ঘরে থাকলেও প্রতিদিনের ক্লাসগুলো করব এবং ক্লাসগুলো যেন জমে না থাকে, ক্লাসগুলো শেষে সেই পাঠটুকু আমরা শেষ করে নেব, অর্থাৎ আমাদের মূল বইটি পড়ব। যারা গার্ডিয়ান আছে তারা যেন এই দিকটির প্রতি খেয়াল রাখে যে আপনার সন্তান যে পড়াটি আমরা এই যে এখন যে ক্লাসটি করালাম সেই ক্লাসটি সে তার মূল বইয়ে দেখছে কিনা। সবাই সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, শুভকামনা।